জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা যাতে মিলেমিশে বাস করি। জরাজীর্ণতা কাটিয়ে সুস্থতা আসুক সবার পরিবারে। চৈত্রের শেষে নতুন বছরের অপেক্ষা, পাহাড়ে উৎসবের হাওয়া, বৈশাখ উদযাপনে নিরাপত্তা ঝুঁকি দেখছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ শুরু, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বাস। ঐতিহাসিক যাত্রা বলছে সরকার। বাংলা নববর্ষের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ইনশাল্লাহ কৃষক কার্ড যেভাবে শুরু হচ্ছে, তার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন পথযাত্রা শুরু হচ্ছে। গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে সরকার। সংসদেও ফ্যাসিবাদের ছায়া দেখছে 11 দল। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই আন্দোলন ইনশাল্লাহ সফলতার প্রান্ত সীমায় গিয়ে থাকবে, এর আগে নয়। প্রথমবারের মতো হজ যাত্রীদের প্রি অ্যারাইভাল নুসুক কার্ড বিতরণ, 14 এজেন্সির মাধ্যমে পাবেন 2000 জন, অনিয়ম হলে লাইসেন্স বাতিল। আজ রাতে শুরু ইরানের সব সমুদ্র বন্দরে মার্কিন নৌ অবরোধ, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। লেবাননে ইসরায়েলি বর্বরতা চলছেই। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন, আর এবারে বিস্তারিত। চৈত্রের শেষ প্রহর আর নতুন বছরের অপেক্ষা। পহেলা বৈশাখকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। এখনও ব্যস্ত সময় পার করছেন কারু শিল্পীরা। মোটিভ, পটচিত্র আর মুখোশে ফুটিয়ে তুলছেন বাংলার ঐতিহ্য। রং যেন মর্মে লাগে, তুলির আঁচড়ে রচিত হয় ইতিহাস ঐতিহ্যের ধারাপাত। চারুকলার প্রাঙ্গণে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা, চলছে শিল্পীর ভাবনায় বাঙালির স্বরূপ নির্মাণ। এবারের শোভাযাত্রার মূল ভাগে থাকছে মোরগ, টাট্টুঘোড়া, কবুতর, হাতি আর এই দোতারা। বাঁশ, কাগজ আর কাঠের কাঠামোয় বাঘ, পেঁচা থেকে শুরু করে দৃশ্যমান নানা লোকজ মোটিভ। এখন শুধু আলতো পরশে নিখুঁতের সন্ধান। শেষ মুহূর্তের প্রস্তুতিটা ভালো হচ্ছে, আমরা শেষ মুহূর্তে আপনার ফিনিশিং দিচ্ছি। বৈশাখের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালোই। এখন মনে করেন কালার হইতেছে, কালার হইলে তো রাত্রের ভিতরে আমরা গাড়িতে কমপ্লিট করব। শেষ মুহূর্তে রং করতে আসি, রং করা হইলে শেষ, আর এখন নিচনের ফেভারটা লাগাই, ওইটা লাগাইলে শেষ। এই বছরটা আলাদা, কেননা এত উৎসব আয়োজনের মতো এটা আমার প্রথম দেখা। আগে এভাবে নববর্ষ উদযাপন করিনি। চৈত্র সংক্রান্তির দিনে বর্ষবরণের প্রস্তুতি দেখতে চারুকলা এসেছেন অনেকে। বলছেন এবারের বৈশাখ উদযাপন হবে একটু ভিন্ন রঙে, ভিন্ন ঢঙে। প্রতিবারের মতোই অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং এখন থেকেই যে একটা বৈশাখ ভাব সেটা বোঝা যাচ্ছে। ছোটবেলা থেকেই দেখছি যে ঢাকা ভার্সিটিতে খুব সুন্দর করে বৈশাখ পালন করা হয়, তাই এবার আমরা অনেক বেশি এক্সাইটেড। আমরা সব ফ্রেন্ডরা এক রকমের শাড়ি কিনেছি, আমাদের অলমোস্ট সব প্রস্তুতি শেষ। এদিকে বৈশাখ উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছেন না র্যাব। রমনা বটমূল পরিদর্শনে এসে এ কথা জানান সংস্থাটির মহাপরিচালক। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মে এভিনিউ, বাংলা একাডেমি এবং রমনা বটমূল সহ রাজধানীর যে সকল স্থানে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সেই সকল স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চৈত্রের বিদায়, বৈশাখের আগমনের সন্ধিক্ষণে প্রকৃতিতেও যেন এক ভিন্ন রূপ। শুকনো পাতা জানান দিচ্ছে নবজাগরণের নীরব বার্তা। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। বর্ষবরণের প্রস্তুতি আমরা দেখব সরাসরি। এই মুহূর্তে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে আমাদের সহকর্মী মৌমিতা। সেখান থেকে জানাবেন সরাসরি। মৌমিতা, নিশ্চয়ই অনেক সুন্দর একটা আয়োজন দেখছেন, সুন্দর একটা প্রস্তুতি দেখছেন। কি দেখছেন আমাদেরকে একটু দেখান, কারণ কালকে বাংলা বর্ষবরণের প্রথম দিন। চারুকলার এই যে ঐতিহ্য নতুন একটা নামে এসছে, হবে এবার শোভাযাত্রা। কি কি থাকছে এই শোভাযাত্রায়?
এবার নতুন নামে এবার শোভাযাত্রা যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু চারুকলা ইনস্টিটিউট একেবারেই রেডি নতুন বর্ষকে বরণ করে নিতে, এবং এরই সাথে কিন্তু আজকে চৈত্র সংক্রান্তি এবং 1432 কিন্তু বিদায় নিচ্ছে। আর সবাই বাঙালিরা আসলে নতুন বছর 1433কে বরণ করে নিতে প্রস্তুত, এবং সেই সাথে চারুকলা ইনস্টিটিউটও শোভাযাত্রার জন্য প্রস্তুত। এখানে কিন্তু এবার নানা যে প্রস্তুতি রয়েছে তার অংশ হিসেবে শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য যে মোটিভগুলো রয়েছে, টেপা পুতুল, মোরগ, শান্তির প্রতীক, পায়রা, এছাড়াও কিন্তু একটি দোতারা রয়েছে, এবং এই ঘিরেই কিন্তু এখানে যে মানুষ আসছেন এই চারুকলার শিক্ষার্থী, চারুকলার প্রাক্তন শিক্ষার্থী এবং চারুকলার সাথে যুক্ত সবাই ছাড়াও এখানে কিন্তু সাধারণ মানুষের ভিড় অনেকটাই বেশি, এবং তারা কিন্তু এই যে মোটিভগুলো রয়েছে যেগুলো আগামীকাল শোভাযাত্রায় প্রদর্শন করা হবে, সেই শোভাযাত্রায় প্রদর্শনের আগেই সেই মোটিভগুলো ঠিক কতটা প্রস্তুত এটি দেখার জন্য তারা ভিড় করছেন। এই মোটিভগুলোর সাথে তারা ছবি তুলছেন, স্মৃতিটা ধরে রাখতে চাইছেন, এবং চারুকলায় কিন্তু একেবারেই প্রস্তুত। শেষ মুহূর্তে টুকিটাকি কাজ এখন চলছে। তারা বলছেন সারা রাত হয়তো তাদের কাজ করতে হবে, কিন্তু কাল সূর্য ওঠার আগেই কিন্তু এই মোটিভগুলো একেবারেই প্রস্তুত, এবং 9টায় শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এই চারুকলা ইনস্টিটিউট থেকেই এবারের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা শুরু হবে, এবং সেই শোভাযাত্রা শুরুর আগেই তারা বলছেন সূর্য ওঠার আগেই তারা তাদের সকল কাজ শেষ করবেন, এবং সূর্য ওঠার সাথে সাথে তারা তাদের নতুন বর্ষকে বরণ করার জন্য তারা একেবারেই তৈরি হয়ে যাবেন। এবং সেই হিসেবেই কিন্তু চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং এই মোটিভ তৈরির সাথে যারা যুক্ত তারা তাদের শেষ মুহূর্তের কাজ শেষ করছেন। এখন তারা একেবারেই ব্যস্ত, কারোর কাছেই আসলে কথা বলার একদম সময় নেই। আমরা কথা বলতে গেলেও তারা কিছুটা বিরক্ত হচ্ছেন, কিন্তু একেবারেই কিন্তু এই মুহূর্তে চারুকলা ইনস্টিটিউট কিন্তু সেই শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েই ব্যস্ত। এছাড়াও সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন, কারণ এখানে এই মোটিভ ছাড়াও বিভিন্ন ধরনের বিকিনি রয়েছে, ফেস আর্টের সুযোগ রয়েছে, এইগুলো দেখতেই কিন্তু সাধারণ মানুষ ভিড় করছেন, এবং প্রস্তুতি কিন্তু একেবারেই শেষ মুহূর্তে। মনির, আপনার ওখানে যদি আমি থাকতে পারতাম, আসলে ইচ্ছা করছে, যদিও কপাল খারাপ আমি অফিসে, আপনি সেই আয়োজন দেখছেন। অনেক ধন্যবাদ আপনাকে মৌমিতা মৌ, চারুকলা ইনস্টিটিউট থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত। দর্শক নিশ্চয়ই আমার স্টার নিউজেও কালকের দিনে বড় সড়ো আয়োজন রয়েছে, বর্ষবরণের প্রথম দিনের সেই আয়োজনে নিশ্চয়ই স্টার নিউজের সাথে থাকবেন আপনারা। সেই সব খবর সরাসরি আপনাদের দেখাবো বিভিন্ন প্রান্ত থেকে। যাচ্ছি পরের খবরে। পুরাতন সব গ্লানি মুছে দিয়ে বাংলা সনের নতুন বছর আবারও কড়া নাড়ছে দরজায়। কাল বাঙালির ঘরে ঘরে আয়োজিত হবে শুভ নববর্ষ। তাই তো ঘর ছাড়িয়ে কর্পোরেট জীবনকে বৈশাখের রঙে রাঙাতে অফিসগুলো মেতেছে নববর্ষের প্রস্তুতিতে। বাংলা নববর্ষকে ঘিরে আয়োজনের কমতি থাকছে না বিভিন্ন কর্পোরেট অফিসে। পহেলা বৈশাখকে স্বাগত জানাতে তাই তো জোরে সোরে চলছে প্রস্তুতি। রাজধানীর অভিজাত এলাকার ব্যাংক পাড়ায় চোখে পড়ল বিশেষ আয়োজন। আমরা যেহেতু কাস্টমার বেস একটা অর্গানাইজেশন, দেখা যায় আমাদের এখানে আমরা শুধু নিজেদের কর্পোরেট নিজেদের কলিগদের মধ্যে নয়, আমরা আমাদের কাস্টমারদের সাথেও এই বর্ষটা এনজয় করতে চাই। শুধু ব্যাংক নয়, বৈশাখের ছোঁয়া লেগেছে অন্যান্য কর্পোরেট অফিসেও। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে পিছিয়ে নেই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। প্রতি বছরের মতো কেবল অতিথিদের জন্যই নয়, প্রতিষ্ঠানের ভেতরেও সহকর্মীরা মিলে নিজেদের মতো করে সাজিয়ে নিচ্ছেন কর্মক্ষেত্রকে। আমাদের যেমন গেস্টদের জন্য আয়োজন থাকে, এরকম পাশাপাশি কিন্তু আমরাও আমাদের আনন্দটা খুঁজে নেই। আমরা সবাই আমাদের মতো করে শাড়ি পরে সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছি, ছবি তুলছি, বিভিন্ন পান্তা ইলিশ খাচ্ছি সবাই একসাথে। অফিস থেকে এই আয়োজনটা থাকে। 3 ডেজের জন্য আমরা একটা ফেস্টিভ্যাল করে থাকি সবসময়। সমস্ত কিছু এবং সব কিছু বাঙালিয়ানা থাকে, শুধু খালি বাংলাদেশের মতোই বাংলা ফ্লেভার। আর হোটেল বিজি হলে পরে আমরা শেফরা তো অফকোর্স বিজি। তো আমাদের লাইফটাই আসলে এরকম যে মানুষ যখন এনজয় করে তখন আমাদেরতে দেখা যায় তাদের এনজয়ের আমরা পার্ট হয়ে যাই। রাজধানীর অভিজাত অন্যান্য হোটেলগুলোতেও চলছে পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ ফুড ফেস্টিভ্যাল। নতুন বছরের শুরু উপলক্ষে অতিথিদের জন্য রয়েছে বাহারি আয়োজন ও বিশেষ সব অফার। অল ওভার হোটেলে মোটামুটি আমরা একটা সুন্দর আয়োজন রেখেছি, সিম্পলের মধ্যে গর্জিয়াস। অ্যান্ড যেহেতু আমরা এখানে কাজ করছি 24/7 হোটেল মানে ইন্ডাস্ট্রি চলতে থাকে, সো যারা সার্ভিসে আছে ফর মানে শিফটিং মানে ওয়াইজ যারা থাকছে তাদের জন্য অফকোর্স এই দিনটা নববর্ষভাবে ওরা উদযাপন করবে, ওয়ারিং কালারফুল ড্রেসেস অ্যান্ড অল। রাজধানীর অন্যান্য সব অফিসগুলোতেও রাখা হয়েছে কম বেশি আয়োজন। ব্যাংকিং খাতে আধুনিকতা, 5 তারা হোটেলের আভিজাত্য কিংবা অন্য কোনো কর্পোরেট সেবা, পহেলা বৈশাখ নগর জীবনে হয়ে দাঁড়িয়েছে এক অন্যতম বড় আয়োজন এবং অর্থনৈতিক ইভেন্ট। অফিসগুলোতে আনন্দ ভাগাভাগির এমন সংস্কৃতি সহকর্মীদের মাঝেও মেলবন্ধনের এক অনন্য সুযোগ। আফরোজ আলামিয়া, স্টার নিউজ,
ঢাকা। শুধু রাজধানী কিন্তু নয়, চৈত্র সংক্রান্তিতে দেশ জুড়ে এখন উৎসবের রং। বর্ষবিদায় ও বর্ষবরণ ঘিরে নাচ গান সহ সাংস্কৃতিক নানা সব আয়োজন। কোথাও কোথাও অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব সহ গ্রামীণ নানা খেলাধুলা। চৈত্র সংক্রান্তিতে উৎসবের রং বন্দরনগরীতে। নাচে গানে বর্ষবিদায়, সাথে বাংলা নতুন বছর বরণে নানা আয়োজন। অনুষ্ঠানে অংশ নেন নানা বয়সী মানুষ, উচ্ছ্বাসের সাথে জানান নানান প্রত্যাশাও। আমি আমার পরিবারকে নিয়ে আসছি, যে আমার মেয়ে অঙ্গরা নৃত্য একাডেমি থেকে নৃত্যে অংশগ্রহণ করলো। পরিবেশ খুবই সুন্দর এবং আমাদের খুবই ভালো লেগেছে। একটি সুন্দর পরিবেশ আমরা পাই, বেঁচে থাকার এই প্রার্থনাই করি আমরা। যে নতুন বছর আসছে, আমাদের বাচ্চারা হামে খুব কষ্ট পাচ্ছে, তো চাই আগামী বছরটা যেন এই হাম থেকে আমাদের শিশুরা ভালো থাকে। সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ, সেখানেও বিদায়ী চৈত্রের দহন শেষে নতুনের আবাহন। আয়োজন করা হয় নাচ গান সহ নানা অনুষ্ঠানের। চৈত্র সংক্রান্তিতে নেত্রকোনায় শুরু হয়েছে ঘনার মেলা। এতে যোগ দেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী ভৌমিক সহ বরেণ্য শিল্পী কফিল আহমেদ। ঘনার বলায় আটকে থাকেনি, একটা মুখে আটকে থাকেনি। পাশাপাশি বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে লাঠি খেলার, হয়েছে ঘুড়ি উৎসবও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ভেলাবাইজ প্রতিযোগিতাও। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ। চৈত্র সংক্রান্তি ঘিরে সিলেটে চলছে নানান আয়োজন। আমরা সরাসরি যেতে চাই সিলেটে, সেখানকার আয়োজন দেখব সরাসরি। আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ সেখান থেকে জানাবেন। মারুফ, একটু জানতে চাই আপনার কাছে যে কি দেখাতে পারেন আপনাদের চৈত্র সংক্রান্তির আয়োজন, এবং কালকের দিনেও আপনার সিলেটে কি কি আয়োজন থাকবে, প্রস্তুতি কেমন? মনির, আজকে কিন্তু বিকাল থেকেই সিলেটের বিভিন্ন জায়গায় বর্ষ বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে এবং নতুন বছরকে বরণ করার জন্য নানা আয়োজনের আনুষ্ঠানিকতা চলছে। এর মধ্যে আমি এখানে যখন দাঁড়িয়ে আছি, নগরীর ঐতিহাসিক চাঁদনীঘাটের মোড়, যেটা কিং ব্রিজের মোড় বলে পরিচিত, সেখানে দাঁড়িয়ে আছি। এখানে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে বর্ষ বিদায় 1432 এবং বর্ষবরণ 1433 নামে একটি অনুষ্ঠান চলছে। এখানে নাচে গানে কবিতা আবৃত্তি এবং পুঁথিপাঠের মাধ্যমে পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আয়োজনে যুক্ত হয়েছেন। এছাড়াও এখানে কিন্তু সব বয়সের মানুষের এক ধরনের মিলন মেলা তৈরি হয়েছে এবং সব বিভিন্ন ধরনের শিশু থেকে শুরু করে সব বয়সী সংস্কৃতি কর্মীরাও পারফরমেন্স করেছেন এবং তাদের গত বছরের যে ভুল ত্রুটি শুধরে নতুন বছরে নতুনভাবে শুরু করার প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন এবং তারা একটি সুন্দর এবং মানবিক বাংলাদেশ যেন আগামী বছর যেন সেইভাবে সামাজিক মূল্যবোধের বাংলাদেশ গঠিত হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তাদের এই বিভিন্ন আয়োজনের মাধ্যমে। এছাড়া আগামীকাল কিন্তু সকাল থেকেই সিলেট নগরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান রয়েছে এবং বিশেষ করে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেটের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে বর্ষকে নতুন বছরকে বরণ করে। সেই সব বিষয়ে আমরা আপনাদেরকে কালকে দেখানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে সিলেট নগরের। জি, অবশ্যই, নিশ্চয়ই আপনার মাধ্যমে কালকে সিলেটে যা যা থাকছে সেগুলো দেখব। অনেক ধন্যবাদ ইয়াহিয়া মারুফ, তিনি জানাচ্ছিলেন সিলেট থেকে। বর্ষবরণ ও বর্ষ বিদায় ঘিরে সবচেয়ে বোধহয় বড় করে আয়োজন করা হয় দেশের পার্বত্য অঞ্চল, এবং সেটি হচ্ছে সেখানে আজকে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সব শোভাযাত্রা। এতে ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নিয়েছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী পুরুষ সহ শিশুরা। বাড়িতে বাড়িতে তৈরি হয়েছে নানা পদের সবজিতে তৈরি করা খাবার পাজন। ঐতিহ্যবাহী পোশাকে বর্ণিল শোভাযাত্রা, বর্ষবরণ ও বর্ষবিদায় ঘিরে উৎসবমুখর বান্দরবান।
সকালে বোয়াংছড়ি, রুমা, থানচি সহ জেলার বিভিন্ন স্থানে বের হয় শোভাযাত্রা। এতে অংশ নেন মারমা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী ও পুরুষ, ছিল শিশু কিশোররাও। বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে খাগড়াছড়িতে। মারমা ঐক্য পরিষদের উদ্যোগে র্যালি বেরিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন নারী পুরুষরা। উৎসবের রং রাঙামাটিতে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঘরে ঘরে নানা পদের সবজিতে তৈরি করা হয় ঐতিহ্যবাহী খাবার পাজন, সাথে চলছে অতিথি আপ্যায়ন। আজকে আমাদের বিজুর দিন, আমরা এখানে পাজন করছিলাম। আলু, তারা, সজনা, যা যা আছে 51 প্রকার দিয়ে রান্না করব। সর্বনিম্ন 7টা করে যদি আমরা পাজন খেয়ে থাকি তাহলে আমরা সারা বছরই সুস্থ থাকব। এটা খেলে আবার মানে ওষুধ হিসেবে কাজ করে আর কি। খাওয়ার পাশাপাশি মুরব্বীদের কাছ থেকেও আমরা দোয়া নিই, আশীর্বাদ নিই। পাজন বলতে আমরা বলি মেন নির্ভর করে কাঁঠাল, যেটা কাঁচা অর্থাৎ তরকারি খাওয়ার কাঁঠালটা সাথে, যেমন আমাদের এখানে প্রোডাক্ট তারা বলি, কাতলি, বিভিন্ন মিক্স ভেজিটেবল আর কি করে যে আইটেমটা করা হয় তাকে বলা হয় ভাজন। এটা খাওয়ার একটা ঐতিহ্যগত একটা রীতি। মঙ্গলবার বান্দরবানে ঐতিহ্যবাহী জলকেলি উৎসব। মুক্তা আক্তার, স্টার নিউজ। বাঙালি পেরিয়ে এসেছে ঔপনিবেশিক শাসনের যাতনা, সয়েছে এবং বয়ে চলেছে দেশভাগের যন্ত্রণা। ধর্মীয় দ্বিজাতিতত্ত্বের সূত্রকে মিথ্যা প্রমাণ করে নিজের ভাষা ও সংস্কৃতিকে ভালোবেসে রক্ত দিয়ে মুক্তি সংগ্রাম করে নিজের মাটির অধিকার নিয়েছে। এত কিছুর পরও দুর্বল, ক্ষুদ্র, হৃদয়হীন, কর্মহীন, দাম্ভিক, তার্কিক এমন সকল বাঙালি চরিত্র এখনও বিদ্যমান। বাঙালির এমন অন্দরমহলের গল্প শোনাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। বাঙালি জীবনে গল্পের শেষ নেই। আমাদের চিরন্তন গল্পগুলো 16 আনা বাঙালিয়ানার গল্প। আসুন বসি, গল্পের খেরো খাতা নিয়ে এগিয়ে চলি। যেহেতু বাঙালি সংকর জাতি, তাই স্বভাবতই এখানে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং একই সাথে সবচেয়ে কুৎসিত মিলেছে একই মোহনায়। তাই তো নানা অসঙ্গতি, সঙ্গতিপূর্ণ জাতির সব কিছুতেই যেন স্ববিরোধ। মাঝে সাজি হয় আহ্লাদে আটখানা, অথবা যখন তখন মেজাজ বিগড়ে যেতে পারে তার। হাল ছেড়ে দেয়া ছাড়া বাঙালির কোনো গন্তব্য নেই যেন। নিরামিষ থেকে আমিষ, মোগলাই থেকে চীনা, প্রাচ্য থেকে পাশ্চাত্য সবই আছে। আকাশে মেঘ জমলে হাঁড়িতে খিচুড়ি চাপাতে সময় নেয় না, জানালাতে হিম জমলে পিঠা পায়েস বানায়, গরমের দুপুর আচারের বয়মময়। স্বপ্নবিলাসী বাঙালিদের কিন্তু আবার বড্ড প্রেমিক মন। তবে প্রেমও বড় সোজাসাপটা নয়। পূর্বরাগ আছে, আছে অনুরাগ, অভিসার। মিলন আছে, কিন্তু ভীষণভাবে আছে বিরহ, আর আছে অভিমান। এসবই বাঙালির একান্ত নিজস্ব অনুভূতি, একান্ত আপনার। প্রবাহমানকালের সূত্র ধরে গড়ে উঠেছে বাঙালির মনন আর মানুষ, বাঙালির একান্ত নিজস্ব দর্শন, চলমান সংস্কৃতির নিয়ামক। কালের চক্রে এখানে নানান মতের, নানান পথের দেখা মিলেছে। সেই দর্শনের সমাপতন ঘটেছে ধর্মেরও। বাঙালির প্রবাহমান সংস্কৃতির উৎস, লালন ও বিকাশ ক্ষেত্র। বাঙালির শেকড়ের খোঁজে, তার আত্ম অনুসন্ধানে তাই বারবার করে ফিরতে হবে তার লোকজ জীবনের যাপিত ধারায়। দুর্নীতি কুড়ে কুড়ে খায় ফুসফুস ধমনী, চতুর উগ্রতা, জাতপাতের লড়াই গ্রাসে গ্রাসে খেয়ে নেয় নিরহ মন ও মনন। এখানে কোনো আদর্শ বাঁচতে পারে না শুধু মহত্ব ও নীতিকথার জোরে। সমাজের ভিতরে মানুষ, মানুষের ভিতরে অসাম্যের ঘুণ পোকা গাব্য খেলার গর্ত খুঁড়ে চলে। হিসেব রাখতে চায় না বাঙালি। এভাবেই নতুন নতুন সংজ্ঞায়, নতুন নতুন মোড়কে বাঙালিকে আর কে খুঁজে ফিরে? আরও আছে কত গল্প। বুদ্ধিজীবীদের অন্দরে অন্দরে এখানে শুরু হয় পুতুল খেলা,
বোধহীন বুদ্ধিমানদের নিয়ে। যদিও অবক্ষয়ী, বিপর্যস্ত, বিশ্বাসঘাতকতা, সংঘর্ষ, নির্মাণ সবকিছুই বাঙালির ভাঙা গড়ার সংস্কৃতি। বাঙালি জাতি চরিত্রে বৈপরীত্য থাকবে না তো কাদের থাকবে? তাই আমার গল্পও শেষ করতে ইচ্ছে হয় না তো। তবুও বলছি, নোটে গাছটি মুড়লো, আমার গল্প ফুরলো। তরিকুল ইসলাম সৌরভ, স্টার নিউজ, ঢাকা। সৌরভের কি দারুণ একটা রিপোর্ট দেখছিলাম, আমিও যেন হারিয়ে গিয়েছিলাম আসলে কালের গহ্বরে। যাচ্ছি পরের খবরে। কৃষক কার্ড বিতরণে কাল টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে উচ্ছ্বসিত সর্বস্তরের মানুষ। স্টেডিয়াম মাঠে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, কৃষকদের ক্ষমতায়নে কাজ করছে সরকার। কৃষক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি ঘিরে চলছে জোর তৎপরতা। টাঙ্গাইল স্টেডিয়ামে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। সোমবার অনুষ্ঠানস্থল পরিদর্শনে যান সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী। এ সময় তারা বলেন, কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে কৃষক কার্ড একটি যুগান্তকারী উদ্যোগ, যার মাধ্যমে ভর্তুকি, প্রণোদনা ও সরকারি সহায়তা সরাসরি পৌঁছে যাবে কৃষকের হাতে। উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত কৃষক যেন প্রতিটা ক্ষেত্রে তার পণ্যের ন্যায্য মূল্য এবং ন্যায্য অধিকার পায়। এ কারণেই এই কৃষক কার্ড চালু করা হয়েছে। কৃষি আন্দোলনের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত এই টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন হচ্ছে। এটি বাংলাদেশের জন্য গর্বের বিষয় এবং এই জন্য টাঙ্গাইলের মানুষ তো অনেক ভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী কালকে এই জায়গাতে উদ্বোধন করবেন। কৃষক কার্ড চালুর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। নির্বাচনী ওয়াদা ছিল, আরও অন্যান্য ওয়াদাগুলো একের পর এক পূরণ করছেন। তো আগামীকালকে কৃষক কার্ড উদ্বোধন করবেন। তো সেই প্রস্তুতি দেখতেই আমরা এখানে এসেছি। টাঙ্গাইল স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে জিমনেশিয়াম, যেখানে যেখানে যে সমস্যা রয়েছে সেগুলো আমরা দ্রুতই সমাধান করব ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে আপনাদের সহযোগিতার মাধ্যমে। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, কৃষকদের ক্ষমতায়নে কাজ করছে সরকার। কৃষক কার্ডের মাধ্যমে নির্দিষ্ট টাকার পাশাপাশি ন্যায্য মূল্যে কৃষিপণ্য সহ ব্যাংক ঋণের সুবিধা পাবে কৃষক। আমাদের মূল উদ্দেশ্য কৃষক কার্ডের মাধ্যমে শুধু কৃষক বা কৃষানি না, যারা মৎস্যজীবী রয়েছেন, প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত রয়েছেন, খামারি রয়েছেন, ওনাদেরকেও এই সুযোগের ভেতরে আনা হবে এবং প্রতিটি কৃষক কার্ডের অধীনে ২৫০০ টাকা করে ওনারা পাবেন রাষ্ট্রের কাছ থেকে, যেন ওনারা কৃষিকাজটা সহজভাবে করতে পারেন। পহেলা বৈশাখ টাঙ্গাইলে ১৫০০ কৃষকের কাছে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। মেডিকেল ও ব্যবসায়িক ভিসা চালু করতে ভারত ইতিবাচক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এক সপ্তাহের মধ্যে বিষয়টির অগ্রগতি দৃশ্যমান হবে বলেও আশাবাদী তিনি। এছাড়া শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরাতে আলোচনা হয়েছে দিল্লির সঙ্গে। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বিগত সময়ে বন্ধ হওয়া নানা দেশের শ্রমবাজার চালু ও সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করছে নতুন সরকার। শুরুতেই বৈঠকে বসছে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে। পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের পর জনমনের প্রশ্ন ছিল, প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কের বরফ কি গলবে? সোমবার এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টা। পরে উপদেষ্টা জানান, মেডিকেল ও ব্যবসায়িক ভিসা চালুর বিষয়ে ইতিবাচক ভারত। সপ্তাহখানেকের মধ্যেই অগ্রগতি দৃশ্যমান হবে। মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে আমরা দেখতে পাবো। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা হয়েছে, আর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছে দেশের স্বার্থকে। সেটা একটা স্বৈরাচার, একটা রাষ্ট্রীয় মানে একটা সন্ত্রাসী, এবং এখন এটা আন্তর্জাতিক টেররিস্ট হিসাবে পরে আছে ভারতের স্পেসে। হ্যাঁ, ফেরত আমার ব্যাপারে তো আমরা তুলছি, তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগোচ্ছি, আমরা চাবো। এরপর কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী, যেখানে অঞ্চল ভিত্তিক কৃষি উৎপাদন বাড়ানো সহ বাংলাদেশে কৃষিকে এগিয়ে নিতে বিস্তারিত আলোচনা হয়।
উত্তরবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের কৃষি শিল্প বিকাশে এবং সর্বোপরি কৃষির বিকাশ নিয়ে আমরা অনেক কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথাগুলো শুনেছেন। উনি আমাদেরকে চিনি শিল্পের ব্যাপারে ব্যাপকভাবে উৎসাহিত করেছেন যেন চিনি শিল্পতে আমরা বিনিয়োগে আমরা এগিয়ে যাই। উনি বলেছেন যে আপনারা সোলারে বিনিয়োগ করেন, সোলারে এগিয়ে যান, আমরা সোলারে আপনাদেরকে আরও হেল্প করব। উনি অলরেডি আমাদেরকে ট্যাক্সের সুবিধা প্রদান করেছেন। এদিকে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশ ভারত এর মধ্যে সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে। দুই দেশের মধ্যে আবেগ এবং সংস্কৃতির যে সম্পর্ক সেটা ধরে রাখতে কাজ করছে দুই পক্ষই। সোমবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি বলেন, দুই দেশের মধ্যে এনার্জি, যোগাযোগ, সংস্কৃতি সহ নানা বিষয় ওতপ্রোতভাবে জড়িত। বলেন, যেসব এলাকায় কাজ করলে দুই দেশের জনগণই লাভবান হবে সেখানে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করা হবে। এছাড়া দুই দেশের সংসদীয় কার্যক্রম নিয়মিত আদান প্রদান অব্যাহত রাখার বিষয়ে আলাপ হয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার। রাজধানীর আজিমপুর কবরস্থানে স্ত্রী মাহফুজা খানমের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। এর আগে সর্বস্তরের শ্রদ্ধার জন্য শহীদ মিনারে রাখা হয় তার কফিন। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জানাজায় অংশ নেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল সহ তার দীর্ঘদিনের সহকর্মীরা। চিরদিনের জন্য তেজগাঁয়ের ইন্দিরা রোডের বাসা ছাড়লেন শফিক আহমেদ। বাড়ির পাশের খেলার মাঠে পারিবারিক পরিসরে হয় তার প্রথম জানাজা। যদি কোনো কারো মনে কষ্ট দিয়ে থাকি তার জন্য আমরা এবং আমি বিশ্বাস করি আমার বাবা সেটা সচেতনভাবে করেননি, অসচেতনভাবে করেছেন। ওনার জন্য দোয়া করবেন। এরপর তাকে নেওয়া হয় তার দীর্ঘ 50 বছরের কর্মস্থল উচ্চ আদালত প্রাঙ্গণে। সাবেক আইনমন্ত্রী ও সংবিধান বিশেষজ্ঞ শফিক আহমেদকে শেষ বিদায় জানাতে ইনার গার্ডেনে জড়ো হয় তার দীর্ঘদিনের সহকর্মীরা। সেখানেই অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এতে অংশ নেন আইনমন্ত্রী, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি সহ তার দীর্ঘদিনের সহকর্মীরা। শফিক আহমেদের দীর্ঘ কর্মমুখর জীবনের স্মৃতিচারণ করেন আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল। যাদেরকে প্রজেক্ট করলে মানুষ মনে করে একজন আইনজীবীর এই স্ট্যান্ডার্ড হওয়া উচিত, যাদেরকে প্রজেক্ট করলে মানুষ মনে করে ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে সমাজ এভাবে বেঁচে থাকা উচিত, ব্যারিস্টার শফিক আহমেদ আমার দৃষ্টিতে এমন একজন ব্যক্তি ছিলেন। একজন মানুষের যে কোনো দিক থেকে অন্য মানুষের অনুকরণ হওয়ার জন্য যতগুলো যোগ্যতা ছিল, মানুষ হিসাবে, আইনজীবী হিসাবে, নেতা হিসাবে, মন্ত্রী হিসাবে, সব গুণে শফিক আহমেদ গুণান্বিত ছিল। জানাজা শেষে সহকর্মীদের শ্রদ্ধায় সিক্ত হয় তার কফিন। এরপর সর্বস্তরের শ্রদ্ধার জন্য তার কফিন নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা জানান তার শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সংগঠন। শহীদ মিনারে শ্রদ্ধার পর আজিমপুর কবরস্থানে জীবনসঙ্গী মাহফুজা খানমের পাশে দাফন করা হয় সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদকে। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা। তেল বিতরণে স্বচ্ছতা আনতে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস অ্যাপ চালু করা হলেও কারিগরি ত্রুটির কারণে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তি বাড়ছে। সার্ভার ডাউন থাকা এবং ওটিপি বিড়ম্বনায় দীর্ঘ সময় পাম্পে আটকে থাকতে হচ্ছে গ্রাহকদের। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন তারা। অন্যদিকে পাম্পের বাইরে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি, আশপাশের এলাকায় তৈরি হচ্ছে তীব্র যানজট। জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস অ্যাপ চালু হলেও কারিগরি ত্রুটির কারণে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তি যেন আরও বেড়েছে। সার্ভার ডাউন থাকা এবং ওটিপি আসতে দীর্ঘ সময় লাগায় ঘন্টার পর ঘন্টা পাম্পে আটকে আছে শত শত যানবাহন। কিউআর কোড স্ক্যানিং ও অ্যাপ জটিলতায় প্রতিটি যানবাহনের পেছনে বাড়তি সময় ব্যয় হচ্ছে। এতে বিরক্ত হয়ে গ্রাহক ও পাম্প কর্মীদের মধ্যে ঘটছে বাকবিতণ্ডা। আজকে অফিসের ছুটি নিয়ে এই কাজটা করলাম। এখন অ্যাকচুয়াল এইভাবে না করে বারকোডে যে হচ্ছে না, এভারেজ একটা দিয়ে দিলেই মনে হয় ভালো হয়। ভোর 5:30টায় দাঁড়াইছিলাম লাইনে,
দাঁড়ানোর পরে এখানে আসার পরে তারা বলতেছে যে অ্যাপসের আপডেট আসছে, নতুন করে আপনারা আবার কিউআর কোড লগ ইন করে কিউআর কোডটা বের করে নিন। তো আমরা কিউআর কোড বের করলাম, কিন্তু এখানে এসে কাজ করতেছে না। ঠিক আছে, সরকার চালু করছে, কোনো সমস্যা নাই, কিন্তু সার্ভার অল টাইম ডাউন থাকে, যে জন্য আমরা ঢুকতে পারতেছি না এবং সমস্যা হচ্ছে। এদিকে রেশনিংয়ের কারণে চাহিদা মতো জ্বালানি তেল না পেয়ে যানবাহন চালকদের মাঝে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তাই বললাম যে আমাকে আরেক 1,000 টাকা তেল দেন, আমরা রিকোয়েস্ট করলাম কিন্তু আমাকে দিল না। কিন্তু পাশের গাড়ি দেখলাম প্রাইভেট কারে আরেকজন দিল 3600 টাকা তেল দিছে। 5-6 ঘন্টা আপনার তেল নিতেই কেটে যায়, আপনি কাজ করবেন কখন? এই একবার তেল নিলে ধরেন 1 সপ্তাহ বা 10 দিন গাড়ি চলে। এই ফুয়েলের জন্য দেখা যায় যে আমাদের কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম হাজার হাজার লোকজন বসে আছে রাস্তার উপর। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ বাড়ার পাশাপাশি অ্যাপের ডাটাবেজ ও আপডেট সংক্রান্ত সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে হবে সরকারকে। এই সাইটটা নিয়ে আরও একটু হার্ডলি কাজ করা দরকার টেকনিক্যাল টিমের, তাহলে যাতে করে এই বিড়ম্বনা স্লো না হয়, আপ ডাউন না করে, সেটা একটু নজরদারিতে রাখতে হবে। 2 দিনের জন্য এখন পর্যন্ত বরাদ্দ 36,000, তাহলে পার ডে কত? 18,000। আমি আগে কিন্তু বরাদ্দ পাইতাম 31,500, কখনো 36, 40ও আপ পেতাম। এছাড়া জ্বালানি তেলের অবৈধ মজুদের ক্ষেত্রে সরকারকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন গ্রাহকরা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে জ্বালানি সহ পণ্য আমদানিতে খরচ বাড়ছে দ্বিগুণের বেশি, আর এতে সরকার অর্থ সংকটে পড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। ঢাকা চেম্বারে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি একথা বলেন। এ সময় ব্যবসায়ীরা সুদ হার কমানো, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি ও করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানান। রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা চেয়ে ঘাটতি থাকা ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সহ অন্যান্য পণ্যের দাম বাড়ায় বেড়েছে আমদানি ব্যয়, ফলে সরকারের ঋণের বোঝা বাড়ছে। এমন পরিস্থিতিতে আসছে নতুন অর্থ বছরের বাজেটে জ্বালানি সংকট নিরসন, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা, সুদ হার কমানো ও করের বোঝা না চাপানোর দাবি জানান ব্যবসায়ীরা। এসএমই খাত আমাদের এমপ্লয়মেন্টের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এসএমই গুলা যদি লিস্টিং এ আসে, তাদের জন্য আমরা পলিসিগত সাপোর্ট চাচ্ছি। গভর্নমেন্টের যে বরোইংটা সেটা প্রাইভেট সেক্টর থেকে, বেসিক্যালি ফ্রম দি ব্যাংকিং সেক্টর থেকে কম করা দরকার, যাতে করে ওই ফান্ডিংগুলি প্রাইভেট সেক্টর কাছে অ্যাভেলেবল হয়। সোমবার ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় করমুক্ত আয়সীমা বাড়িয়ে 5 লাখ টাকা করা এবং ভ্যাট ব্যবস্থায় পূর্ণাঙ্গ অটোমেশন নিশ্চিতের দাবি জানানো হয়। রেটগুলি ট্যাক্সের রেট 5 to 20% হলে অ্যাডাপ, সবাই যদি দেয়, এখন যা হয় এর চেয়ে তো 10 গুণ আদায় হবে, তাহলে ওই 70% যে ব্ল্যাক ব্যবসা হচ্ছে এটা আর হবে না, এটা সবাই ইন চ্যানেলে আসবে। আমার এই আন্ডার ইনভয়েস করে ব্যবসা করার দরকার নাই। আপনি কমার্শিয়াল যে কোনো ইম্পোর্ট করতে যাবেন এখন 100% মার্জিন দিয়ে করতে হবে। এটা কি সম্ভব কারো পক্ষে করা? আমাদের পণ্য উৎপাদন যদি বাড়াতে না পারি, রপ্তানি যদি বাড়াতে না পারি, তাহলে আমাদের ইকোনমি ওই ডোল ড্রামে থেকে যাবে এবং সেখানে আমরা একটা বিপদের মধ্যে পড়ে যাব। মধ্যপ্রাচ্য সংঘাতের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সরকারের তহবিল ব্যবস্থাপনায় ঘাটতি তৈরি হয়েছে। যে এলএনজি আমরা কিনতাম $10 আমাদের G2G কন্ট্রাক্টে, স্পট থেকে সেটা কিনতে হচ্ছে $20। যে ক্রুড অয়েল আমরা কিনতাম $50, $55 বা $60, সেটা কিনতে হচ্ছে $116। সরকারের যে ম্যানুভারিং ক্যাপাবিলিটি, যে একটা আর্থিক যে কুশন, যে আমি আমার প্রায়োরিটিতে এইভাবে খরচ করব, এই প্রায়োরিটিতে খরচ করার ক্ষমতাটা বা ম্যানুভারিং স্পেস এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। এ সময় বাণিজ্যমন্ত্রী আশ্বাস দেন, সরকার চাপে থাকলেও নতুন বাজেটে ব্যবসায়ীদের উপর করের বোঝা চাপানো হবে না। আমরা আসলেই আমাদের প্রসেসগুলি সিম্পলিফাই করতে চাই। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। সরকার নির্ধারিত দাম কেবলই কাগজে ও কলমে সীমাবদ্ধ, বাজারে গেলে দেখা মিলছে ভিন্ন চিত্র। বিইআরসির নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি সিলিন্ডার, ক্রেতাদের গুনতে হচ্ছে অতিরিক্ত দাম। পর্যাপ্ত মজুদের পরও কৃত্রিম সংকটের অভিযোগ ভোক্তাদের। বিক্রেতাদের দাবি, সরকারি দামের কাছাকাছি বিক্রি হচ্ছে গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ বাজার তদারকির অভাবে পকেট কাটছে গ্রাহকদের। সরকারি পাইপলাইনের গ্যাস সরবরাহ বন্ধের পর থেকে রাজধানীবাসীর রান্নাঘরের অপরিহার্য অনুষঙ্গ এলপিজি গ্যাস নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি চলছেই। চলতি মাসে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে প্রতি 12 কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। অথচ মাঠ পর্যায়ে সরকার নির্ধারিত দাম মানছেন না পাইকারি বিক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা। কত টাকায় বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস, এই প্রশ্ন করাতে এভাবেই গাড়ি নিয়ে দ্রুত
সটকে পড়লেন এক খুচরা ব্যবসায়ী। গ্যাস কত করে বিক্রি করতেছেন? ক্রেতাদের দাবি, ডিলার এবং পাইকারি পর্যায়ে গ্যাসের কোনো ঘাটতি নেই। তা সত্ত্বেও অধিক মুনাফার আশায় সিলিন্ডার মজুত করে রাখা হচ্ছে। মজুতদারদের কারসাজি নাকি সরবরাহ সংকট, এই দোলাচলে পিষ্ট হয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে সিলিন্ডার। বাড়তি দামের ক্যাশ মেমো দিচ্ছেন না বিক্রেতারা, এমনটাই অভিযোগ গ্রাহকদের। গত মাসে কিনছি 1800 টাকা, এই মাসে বর্তমানে 2500 টাকা, কিন্তু দোকানে স্লিপ চাইলে স্লিপ দেয় না। সরকারি রেট থেকে একটা আমরা সরজমিনে পাচ্ছি আর একটা, এই যে এখন বর্তমানে 2400, 2500 টাকা, 2600 টাকা ম্যাক্সিমাম জায়গায় এরা চাচ্ছে এরকম গ্যাসের দাম। তবে বিক্রেতাদের দাবি, লোকসান ঠেকিয়ে বরং সরকারের বেঁধে দেয়া দামের কাছাকাছি দরেই বিক্রি করছেন সিলিন্ডার। রাজধানীর আফতাবনগরের এক গলি ছেড়ে আরেক গলিতে গেলে দেখা যায় বন্ধ রাখা হয়েছে সিলিন্ডারের গোডাউন, বন্ধ ফোন নাম্বারও। ক্রেতা সেজে আরেক বিক্রেতার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বললেন 2000 টাকার নিচে কোনো সিলিন্ডার বিক্রি হচ্ছে না। আমার বাসায় একটা গ্যাস সিলিন্ডার লাগতো, 12 কেজির একটা সিলিন্ডার কত করে বিক্রি করতেছেন ভাই? জি জি। সরকারি সংস্থার যথাযথ নজরদারির অভাবে অসাধু ব্যবসায়ীরা এই অস্থিরতাকে আরও উস্কে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 1800 টাকা, 1700 টাকা বা 1300 টাকা যারা রেট করে দিল, সেই রেটে বিক্রি হচ্ছে কিনা এটা দেখার জন্য কাকে ওনারা বলতেছে? এটা সরকারের এজেন্সিকে বলতে হবে। সরকারের যে হয় ডিসি সাহেবরা ব্যবস্থা করবে, না ভোক্তা অধিদপ্তর করবে, না বিএসটিআই করবে, না কম্পিটিশন কমিশন করবে, কেউ না কেউ তদারকি করবে। এটা তারা নির্দিষ্ট করে দেয় না, যার জন্য এটা কোনো তদারকি হয় না। বিইআরসির দাম বাজারে প্রতিফলিত না হওয়ার পেছনে সরকারি সংস্থাগুলোর দুর্বলতাকে দায়ী করছেন ভোক্তারা। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশে হজ যাত্রীদের জন্য প্রথমবারের মতো প্রি অ্যারাইভাল নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সন্ধ্যায় রাজধানীর পুরোনো পল্টনে এই কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। তারা বলেন 14টি এজেন্সির মাধ্যমে প্রি অ্যারাইভাল নুসুক কার্ড পাবে 2000 হজযাত্রী। সৌদি আরবের রাওয়াফ, মিনাহ ও বাংলাদেশের আমিন ট্রাভেলস এজেন্সির মাধ্যমে নিবন্ধিতরা আগামী 2 দিনে প্রি অ্যারাইভাল নুসুক কার্ড পাবেন। তারা আরও জানান, এই কার্ড না থাকায় অনেকে আইনি ঝামেলায় পড়েন। 2026 সালের হজ ব্যবস্থাপনার কাজ বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার আগেই সম্পন্ন হয়ে গেছে বলেও জানানো হয় এই অনুষ্ঠানে। ধর্মপ্রাণ নাগরিকদের জন্য এই হজ সেবা যেন আরো সহজ করা সম্ভব হয়, ইসলামী মূল্যবোধকে ধারণ করে যেন আমরা সেটাকে কার্যকর করতে পারি, সেটি আমাদের অন্যতম লক্ষ্য। বিশেষ করে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে হজের খরচ আমরা কিভাবে কমিয়ে আনতে পারবো, সাধারণ মানুষের আরও কিভাবে হাতের নাগালে নিয়ে আসবো, সেটি আমাদের অগ্রাধিকার তালিকায় প্রাধান্য পাচ্ছে। যারা ঠিকভাবে পারফর্ম করবে না বা হাজিদেরকে ভালোভাবে যেভাবে নেওয়ার কথা এবং আনার কথা এবং সেখানে ট্রিটমেন্ট দেওয়ার কথা, সেগুলি যদি সুন্দরভাবে না করা হয়, তাদের এজেন্সি লাইসেন্স ক্যান্সেল করা পর্যন্ত যাবে, এই মর্মে তিনি একটা বাণী দিয়েছেন। সিকেডি হাসপাতালে মব সৃষ্টি ও চাঁদার দাবিতে অভিযুক্ত যুবদলের সাবেক নেতা মঈনুদ্দিন সহ 4 জনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারিক আদালত। এর আগে নড়াইল থেকে 7 জনকে গ্রেফতার করা হয় বলে জানায় র্যাব। মানবিক ডাক্তার খ্যাত ডাক্তার কামরুল ইসলামকে ভয়ভীতি দেখিয়ে 5 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে শেরেবাংলা নগর থানায়। 5 আগস্টের পর থেকেই ভয়ভীতি দেখিয়ে রাজধানীর শ্যামলী সিকেডি হাসপাতাল থেকে চাঁদা দাবিতে অভিযুক্ত যুবদলের সাবেক নেতা মঈনুদ্দিন। চাপে ফেলতে মানবিক ডাক্তার খ্যাত কামরুল ইসলামকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বলে হাসপাতালের সামনে মব তৈরির অভিযোগ রয়েছে মঈনের বিরুদ্ধে। এখানে কিন্তু আমাদের যুবদলের পরে গত শুক্রবার রাতেই ওই হাসপাতালে যান যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক, দেন জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলার পর অভিযানে নামে র্যাব। নড়াইল থেকে গ্রেফতার করা হয় 7 জনকে। এর মধ্যে মূল অভিযুক্ত মঈন ছাড়াও রয়েছে লিটন মিয়া, স্বপন কাজী, মোহাম্মদ সুমন, শাওন, ফালান ও রুবেল। মঈন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লক্ষ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে আসছে। কামরুল ইসলাম স্বল্প ব্যয়ে কিডনি প্রতিস্থাপন করেন। করোনা মহামারীর সময় সরকারি বেসরকারি হাসপাতালে অস্ত্র পাচার যখন প্রায় বন্ধ, তখনও চিকিৎসা চালিয়ে গিয়ে আলোচনায় আসেন তিনি। আরিফিন ইমন, স্টার নিউজ, ঢাকা। আসছে কোরবানির ঈদ উপলক্ষে দেশ জুড়ে শুরু হয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24। এবারের সিজনে
মার্সেল পণ্যের গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। এই পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন 10 লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক সহ লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার। সম্প্রতি রাজধানীর মার্সেল কর্পোরেট অফিসে অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24 এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে মার্সেলের ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এবার ইরানের সব সমুদ্র বন্দরে নৌ অবরোধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা অনুযায়ী ইরানের স্থানীয় সময় বিকেল 5টা থেকে দেশটির সমুদ্র বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আরব উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের সব বন্দরে এই অবরোধের আওতায় থাকবে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, ইরানের বন্দর বিপন্ন হলে উপসাগর বা ওমান উপসাগরের কোনো বন্দরই আর নিরাপদ থাকবে না। বন্দরগুলো সবার জন্য খোলা থাকবে, নয়তো কারোর জন্যই নয়। মার্কিন হুমকির মুখে হরমুজ প্রণালীর ওপর স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অঙ্গীকারও করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে কোন প্রক্রিয়া এটি করা হবে সে ব্যাপারে কিছুই জানায়নি তেহরান। এদিকে মার্কিন অবরোধে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। হরমুজ প্রণালী নিয়ে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজ অবরোধের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যেসব জাহাজ ইরানকে টোল দিয়ে হরমুজ পার হবে সেগুলো আটকেরও নির্দেশ দিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে ইরান জানিয়েছে হরমুজ প্রণালী এখনও তাদের নিয়ন্ত্রণে। এই প্রণালী দিয়ে চলতে হলে ইরানি মুদ্রার রিয়েলে টোল দিতে হবে। দুপক্ষের এমন অনড় অবস্থানে আবারও বড় ধরনের হুমকির মুখে বিশ্ব অর্থনীতি। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ বা বের হওয়া প্রতিটি জাহাজকে অবরোধ করার নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের হুঁশিয়ারি কেবল অবরোধেই সীমাবদ্ধ নেই। তিনি স্পষ্ট করেছেন, যেসব জাহাজ ইরানকে অবৈধ টোল পরিশোধ করবে সেই সব জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করতে দেবে না মার্কিন নৌবাহিনী। মার্কিন নৌবাহিনীকে হরমুজ প্রণালীতে প্রবেশ বা প্রস্থান করতে চেষ্টা করছে এমন যে কোনো জাহাজকে আটকে দেওয়ার নির্দেশ দেওয়া হলো, যা এই মুহূর্ত থেকে কার্যকর হবে। এছাড়া আমি নৌবাহিনীকে এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছি যারা ইরানকে অবৈধ টোল প্রদান করেছে। তাদেরকে মুক্ত সমুদ্রে যেতে দেওয়া হবে না। তবে এর পাল্টা জবাবে ইরান এই জলপথকে রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসেবে ঘোষণা করেছে। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাইই জানিয়েছেন, প্রণালীটি এখন পুরোপুরি তেহরানের নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, এখান দিয়ে চলা প্রতিটি জাহাজকে ইরানি মুদ্রায় দিতে হবে টোল। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে মাইন অপসারণের কথা বলা হলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। IRGC জানিয়েছে, বেসামরিক জাহাজগুলোকে বিশেষ শর্তে যাতায়াতের অনুমতি দেয়া হলেও যে কোনো সামরিক জাহাজের অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ব জ্বালানি তেলের 20% সরবরাহকারী এই রুটটি বন্ধ করে দিয়ে পুরো বিশ্ব অর্থনীতিকেই জিম্মি করার কৌশল নিয়েছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শুরুর আগে পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক মিসাইল প্রধান ইস্যু হলেও এখন সবকিছুর কেন্দ্রবিন্দুতে চলে এসেছে হরমুজ প্রণালী। মূলত যুদ্ধে হরমুজ প্রণালীকে একটি মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। আর এই ছিল আমাদের স্টার নিউজ প্রাইমে। আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।